হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো ক্লাস 10 দশম শ্রেণী চ্যাপ্টার 5 অ্যান্ড পার্ট 5। অর্থাৎ আমি এই ভারত চ্যাপ্টারের আজকে 5 নম্বর পার্ট তোমাদের সামনে শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে আমি এই দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বইটা থেকেই পড়াচ্ছি। এই বইয়েরই ভারত চ্যাপ্টার, এই ভারত চ্যাপ্টারেরই আমি 4টে ভিডিও অলরেডি তোমাদের সামনে শেয়ার করেছি। এখন আমি তোমাদের সামনে 5 নম্বর পার্টটা শেয়ার করব। আর এই এত বড় চ্যাপ্টারের আরও হয়তো একটা দুটো পার্ট হতে পারে, তো সেই ভিডিওটাও আমি তোমাদের সামনে শেয়ার করব। তাহলে এই ভারত চ্যাপ্টারটা তোমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। আর এই ভারত চ্যাপ্টার থেকে সাধারণত অনেক কোশ্চেন আসবে। এই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। আর কিছু কোশ্চেন আগে শেয়ার করেছি, আজকেও কিছু কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। তো আমি এখন চলে যাব সরাসরি সেই পার্টটাতে, অর্থাৎ 5 নম্বর পার্টটাতে। এই 5 নম্বর পার্টটাতে আমি এখানে লিখে রেখেছি যে ধান চাষ, গম চাষ। এই ধান চাষ, গম চাষ আর তারই সাথে খাদ্য বাণিজ্য ও শিল্পীয় চাষ বা শিল্পীয় ফসল চাষ। এই ফসলগুলো চাষ করতে গেলে কেমন জল হওয়া দরকার, কেমন পরিবেশে এই ফসলগুলো হয়, সেগুলোই তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো আমি শুরু করি। দেখো, এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টে এই খাদ্য ফসলগুলোর মধ্যে আমাদের প্রথমেই মনে পড়ে ধানের কথা। অর্থাৎ আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য এই ভাত। এই ভাতটাই আসে এই খাদ্য ফসল ধান থেকে। তারপরে আসে গম, দ্বিতীয় প্রধান খাদ্য ফসল। তো এই ধান চাষ করার জন্য দেখো কেমন, এই ধান চাষ করার জন্য কিছু বিশেষ বিশেষ প্রয়োজন থাকে। এই খাদ্য ফসল, এই ধান চাষের করতে গেলে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। অর্থাৎ এই এই সমস্ত কিছু তোমাদের সামনে আলোচনা করলে আমরা কিন্তু সফলতা লাভ করব। তো এই ধান চাষ করতে গেলে আমাদের প্রথমেই লাগে জমি। কি ধরনের জমিতে ধান চাষ করলে ধান চাষটা ভালো হয় সেটা আলোচনা করব। দেখো, এই ধান চাষ করতে গেলে উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি, এই মাটিতে ধান চাষ খুব ভালো হয়। কাদার পরিমাণটা একটু বেশি থাকলে পারে, একটু জলা জায়গা হলে পরে ধান চাষটা খুব ভালো হয়। একেবারে এঁটেল মাটিতে ধান চাষটা ঠিকঠাক হয় না। তো সেই মাটিতে বালির ভাগও কিছুটা থাকতে হবে। আর এই মাটি প্রসেসিংটা কিন্তু এই ধান চাষের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এই মাটি যদি ঠিকঠাক সিলেক্ট না হয় তাহলে ধান চাষ করা অসম্ভব হয়ে পড়ে। এই ধান চাষ করতে গেলে আমাদের যে জমিগুলো সাধারণত আমরা ধান রোপণ করি, দেখো এই ধান রোপণ করতে গেলে জলা জমি দরকার। অর্থাৎ এই জলা জমি তৈরি করতে গেলে প্রথমে জমির আগাছাগুলো মেরে ফেলতে হবে, আর আগাছা নাশক ওষুধপত্র দিতে হবে। এই আগাছা নাশক ওষুধপত্র দিলে পরে জমির আগাছাগুলো মরে গেল, এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কাদাটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে। কাদা যদি সুন্দরভাবে না হয় তো ধান চাষে কিন্তু করা যাবে না, ধান চাষ করাই যাবে না। এই কাদাটা তৈরি করতে গেলে জমিতে পর্যাপ্ত জল দিতে হবে, এবং লাঙ্গল অর্থাৎ ট্রাক্টরের সাহায্যে আমরা জমি চাষ করে জমিতে সেই ধান চাষের উপযুক্ত করে তুলব। কিন্তু তারপরে আমাদের মনে পড়বে যে আমরা ধান চাষ করতে গেলে জমিতে জৈব সার অর্থাৎ কম্পোস্ট সার আমাদের কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে। জমিতে যদি 60-40 এই মাত্রায় জমি তৈরি করা হয়, অর্থাৎ জমির মাটি তৈরি হয়, তাহলে ধান চাষ কিন্তু খুব ভালো হয়। তো জমিতে আমরা জৈব সার হিসাবে গোবর সার আমরা ব্যবহার করি, এর সাথে সাথে কিছু রাসায়নিক সারও আমরা কিন্তু এই জমিতে ব্যবহার করি। এবার জমি চাষ করতে গেলে জলা জমি, যেখানে পর্যাপ্ত জল থাকে সেই জমিতেই কিন্তু ধান চাষ হয়। আর 30 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই ধান চাষটা প্রচুর পরিমাণে হয়। আর প্রায় 100 থেকে 200 বা 200-র বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলেই ধান চাষটা ভালো হয়। তো আমাদের মাটি পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ মাটি সিলেক্টটা হয়ে গেল। এবার এই ধান চাষের জন্য দেখো কীরকম মাটিটা তৈরি হয়ে গেল, জমি তৈরি হয়ে গেল। আধুনিক কৃষি প্রযুক্তি, অর্থাৎ আধুনিক কৃষি প্রযুক্তি ছাড়া কিন্তু আমরা ধান চাষ করতে পারবো না। একটা জমি চাষ করতে যদি আমাদের 2 দিন সময় লাগে তাহলে তো আমরা ধান চাষ করতে পারবো না। এই ধান চাষ করতে গেলে উন্নত প্রজাতির বা প্রযুক্তির যন্ত্রাংশ দরকার। যেমন জমিতে
ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারই সাথে সাথে অন্যান্য জিনিসগুলো, আমরা ধান চাষ করতে গেলে, লাভজনক করতে গেলে পর্যাপ্ত পরিমাণে সারও ব্যবহার করতে হবে। আর উন্নত বীজটা কিন্তু প্রধান ভূমিকা পালন করে এই ধান চাষের জন্য। উন্নত বীজ, দেখো উন্নত বীজ যেমন দেখো রত্না, সোনালিকা, IR50, 15, এই সমস্ত ধানের বীজগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। আর বীজতলা থেকে পর্যাপ্ত পরিমাণে মানে যুক্ত অর্থাৎ উপযুক্ত বীজ যদি সংগ্রহ করতে পারি তাহলে ধান চাষ হয়। এটা গেল কাদাযুক্ত জমিতে। আর কিছু কিছু জমি আছে যে জমিগুলোতে ধান বোনা হয়, অর্থাৎ এই বীজটাকে আমাদের সিলেক্ট করতে হবে সঠিকভাবে। এই বীজগুলো যখন ধান উৎপাদন হয়, এই ধানের জমি থেকে যেই বীজগুলো অর্থাৎ যেই ফসলগুলো, যেই ধানগুলো সবথেকে ভালো হয়েছে সেই জায়গা থেকে ধানের বীজ সংগ্রহ করতে হবে। এবার এই ধানের বীজ সংগ্রহ করে তাতে সেই বীজগুলোকে শুকিয়ে নিয়ে আমাদের লবণ দিয়ে ধানটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে শুকিয়ে সেই বীজটিকে কীটনাশক দিয়ে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। তারপরে বীজতলায় ফেলতে হবে। এবার তারপরে বীজ থেকে যে চারা হবে সেই চারাগুলো আমরা রোপণ করি। আর এই এর থেকে কিছু অংশ বীজ আমরা রেখে দিই, এবং সেই বীজ জমি অর্থাৎ যে জমিতে ধান বোনা হয়, বোনা জমিতে কিন্তু জল থাকলে হবে না। বোনা জমিতে মাটিটাকে শুকনো করে নিতে হবে। শুকনো করে মাটিটা পর্যাপ্ত পরিমাণে সার ও ওষুধ মিশ্রিত করে, আর কীটনাশক হিসাবে বা আগাছানাশক হিসাবে ওষুধগুলো মিশ্রিত করে নিয়ে তারপরে ধানের বীজগুলো আমরা বুনে দেবো। কয়েকদিনের মধ্যে ধান গাছ থেকে ধান চাষ হয়ে যাবে। তাহলে ধান গাছ হয়ে যাবে এবং ধান পরে উৎপাদন হয়ে যাবে। এবার দেখো আমরা এই উৎপাদনটা নির্ভর করে আমাদের উপযুক্ত পরিচর্যার উপরে এই ধান চাষগুলো নির্ভর করে। এবার আমরা আসবো গম। এবার দেখো এই গমটাকে আমাদের খাদ্যের দ্বিতীয় প্রধান ফসল হচ্ছে গম। এই গম সাধারণত শীতকালীন ফসল, অর্থাৎ শীত ঋতুতে গম বোনা হয়। অর্থাৎ যে দেশগুলো শীতের দেশ সেই দেশগুলোতে হয়, আমাদের দেশে বছরে একবারই মাত্র এই গম চাষ করা হয়। খাদ্য ফসলের এই দ্বিতীয় ফসলটি হলো গম। এই গম থেকে দেখো, গম থেকে আমরা প্রথমেই পেয়ে যাই ময়দা, তারপরে আটা। এবার এই ময়দা, আটা আর গম থেকে পেয়ে যাই সুজি। দেখো সুজি নানান কাজে লাগে। আর এই গম থেকে যে আটা বা ময়দা তৈরি হয়, সেই আটা থেকে রুটি এবং ময়দা থেকে নানা রকম বিস্কিট থেকে শুরু করে সুস্বাদু খাবার এই গম থেকেই পেয়ে যায়। তাই এই খাদ্য ফসলের দ্বিতীয় প্রধান ফসল হচ্ছে গম। এই গম শীতকালীন ফসল। এই ফসলটা চাষ করতে গেলে এখানে কিন্তু দোআঁশ মাটি বিশেষ প্রয়োজন। মাটিটাকে সুন্দরভাবে ঝুরঝুরে করে দিতে হবে। মাটিতে জৈব সারও দিতে হবে, এবং মাটিতে যদি এই সারের পরিমাণ অর্থাৎ 60-40 হিসাবে সার ব্যবহার করি, তাহলে পর্যাপ্ত পরিমাণে গমের উৎপাদন বেড়ে যাবে। আর এই ফসলগুলোকে চাষ করতে গেলে আমাদের উন্নত যন্ত্রাংশ তো লাগবে। এই যন্ত্রাংশ ছাড়া তো আমরা ধান চাষ করতে পারবো না। তাই ধান চাষের জন্য উপযুক্ত যন্ত্রাংশ দরকার। এবার এই ধান চাষের একটা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে যে ধান চাষ করতে হলে পর্যাপ্ত রোদ লাগবে, অর্থাৎ শুষ্ক পরিবেশ লাগবে, এবার ঠান্ডাও লাগবে। এবার শীতের শেষে কি সাধারণত এই গমগুলো উঠে, আর এই গম সাধারণত মেশিনের সাহায্যে ঝাড়াই বাছাই করা হয়। তাহলে এই গম চাষের মাটি নির্বাচন হয়ে গেল। এবার এই ধান আর গম আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়। এই ধান আর গম বিদেশে রপ্তানি করে কিন্তু আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, যে বৈদেশিক মুদ্রা আমাদের দেশের উন্নতির কাজে ব্যবহার করা হয়। এবার আমি চলে যাব এই খাদ্য ফসলের পরে অন্যান্য কিছু ফসল আছে, যে বাণিজ্যিক বা শিল্পীয় ফসল, অর্থাৎ বাণিজ্য। যে ফসলগুলো চাষ করে আমরা বাণিজ্যিক হারে ব্যবসা করতে পারি, অর্থাৎ বাণিজ্য করতে পারি, সেটাই এই বাণিজ্যিক ফসল। আর এই কিছু থাকে শিল্পীয় ফসল, এই তন্তু জাতীয়, অর্থাৎ কৃষ্ণমূর্তি মৃত্তিকায় তুলো চাষ সবচেয়ে ভালো হয়। তুলো চাষের জন্য কিন্তু কীটনাশকটা প্রচুর লাগে। এই কীটনাশক পর্যাপ্ত পরিমাণে আমরা যদি ব্যবহার করতে পারি, এই কীটনাশক ব্যবহার করে আমরা এই তুলা চাষ করতে পারি। আর এরই সাথে সাথে আরও কিছু ফসল যেগুলো আমাদের খাদ্যের মধ্যে পড়ে, অর্থাৎ এই জোয়ার বাজরা রাগি। এই জোয়ার বাজরা রাগিও কিন্তু আমাদের খাদ্য ফসলের মধ্যে পড়বে। এই খাদ্য ফসল অন্যান্য এই যে শিল্পীয় ফসল, এবার এই শিল্পীয় খাদ্য ফসল, বাণিজ্য ফসল আর শিল্প ফসল। অর্থাৎ বাণিজ্য ফসলগুলো যেগুলো আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেগুলো বাণিজ্যিক ফসল বলা হবে। আর যেগুলো এই শিল্পীয় ফসল, অর্থাৎ এই তুলো থেকে যে সুতো তৈরি হয়, অর্থাৎ পাট থেকে যে তন্তু তৈরি হয়, এই তন্তু জাতীয় ফসলও কিন্তু বাণিজ্যিক ফসল বা শিল্পী ফসল হিসাবে ব্যবহার করা হয়। এই ফসলগুলো থেকে যে সুতো তৈরি হয়, সেই সুতো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পোশাক আশাক তৈরি করতে পারি।
আর এই পাটজাত দ্রব্য থেকে কিন্তু এটাও শিল্পীয় ফসলের মধ্যে হলে পাটকাঠি থেকে পাটকাঠি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়। আবার দেখো এই পাটকাঠি থেকে কাগজ তৈরি হয়, আবার পাট থেকে বিভিন্ন সুতো দড়ি তৈরি হয়, যেগুলো নাকি আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই আমরা যে ফসলগুলো এখানে করলাম, উৎপাদন করলাম, এবার এর জন্য দেখো আমাদের সব ফসলের উপর এই যে তিনটি ফসলই অর্থাৎ ধান, গম আর খাদ্য, বাণিজ্য, শিল্পীয় ফসল, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন। এই বৃষ্টি ছাড়াও কিন্তু এই চাষগুলো করা সম্ভব হয় না। তবে এখন বর্তমানে বৃষ্টির সাথে সাথে বিজ্ঞান অনেক উন্নত, নানান যন্ত্রাংশ তৈরি করে ভূগর্ভ থেকে জল উত্তোলিত করে সেই জল ব্যবহার করে অর্থাৎ সেচ ব্যবস্থা উন্নতি করে সেখানে কিন্তু ধান চাষ, গম চাষ এবং অন্যান্য ফসলগুলো চাষ করা হয়ে থাকে। এবার এই ফসলগুলো আমরা যখন চাষ করব, চাষ করার জন্য আমাদের সব তো জমি হলো, জল হলো, যন্ত্রাংশ হলো, সার হলো, ঔষধ হলো, এর সাথে সাথে আমাদের দরকার যে প্রয়োজনীয় শ্রমিক। এই প্রয়োজনীয় শ্রমিক, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেই জন্য আমাদের দেশে শ্রমিকের অভাব হয় না। আমাদের এই 140 কোটি জনগণের মধ্যে অর্থাৎ ভারতবাসীর মধ্যে অনেক মানুষই কৃষিকাজের উপরে নির্ভর করে, অন্তত 60% মানুষ এই কৃষির উপরে নির্ভর করে চলে। সেই জন্য আমরা বিদেশের কোনো দেশের উপরে আমাদের নির্ভর না করলেও এই খাদ্য, বাণিজ্য, এই শিল্পীয় ফসলগুলো আমরা পেয়ে থাকি। তাই আমাদের দেশে এই শ্রমিক আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকি। অর্থাৎ কোনো শ্রমিকেরই কিন্তু অর্থাৎ শ্রমিক ছাড়া তো আমরা শিল্প উৎপাদন করতে পারবো না বা ফসল উৎপাদন করতে পারবো না। এই শিল্পী বা কৃষি ফসল উৎপাদন করতে গেলে দক্ষ শ্রমিক, এই দক্ষ শ্রমিকের অভাব কিন্তু আমাদের দেশে নেই। তাহলে সেদিকটাও কিন্তু আমাদের সব সুবিধা আছে। এবার অর্থনৈতিক দিকটাও কিন্তু এই ফসলগুলো চাষ করতে গেলে নির্ভর করে, যে আর্থিক দিকটা নির্ভর করে। অর্থাৎ দেখো ধান, গম বা যে কোনো বাণিজ্যিক ফসল বা শিল্পীয় ফসল উৎপাদন করতে গেলে কিন্তু আমাদের প্রচুর মুনাফার দরকার আছে। এই মুনাফাগুলো কিন্তু আমাদের দেশীয় সাপোর্ট থেকেই পেয়ে যায় এবং আমাদের দেশ কিন্তু এখন আর পিছিয়ে নেই। আমরা আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছি শুধু এই কৃষির উপরে নির্ভর করে। তাই আমাদের এই পর্যাপ্ত অর্থ কিন্তু এখান থেকে পেয়ে যায়। আর কি, আর হচ্ছে আমাদের এই বাজার, অর্থাৎ আমরা আমাদের দেশে যে ধান উৎপাদন করি বা গম উৎপাদন করি তা বিশ্বের মধ্যে প্রথম, দ্বিতীয় স্থান অধিকার করে বসে আছে। এবার এই ধান, গম আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে ধানটা বা গমটা বা পানীয় বা যে ফসলগুলো অর্থাৎ খাদ্য ফসলই হোক আর তন্তুজাতীয় ফসলই হোক আর শিল্পীয় ফসলই হোক, এই ফসলগুলো কিন্তু আমাদের বিদেশে রপ্তানি করতেই হয়। তাহলে আমরা বিদেশে যদি এই ফসলগুলো রপ্তানি করতে পারি তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার সাপোর্টটাও কিন্তু এসে যায়। তাই আমাদের বিদেশের বাজারে এই ধান, গম বা অন্যান্য খাদ্য ফসল বা অন্যান্য এই যে জোয়ার বাজরা, রাগি, এগুলোতে কিন্তু আমাদের দেশ কিন্তু অনেক উন্নত, এইগুলোও পেয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কিছু শিল্প কাজে ব্যবহার করা হয়, এগুলোও কিন্তু আমরা এই আমাদের দেশ থেকেই পেয়ে যাচ্ছি। তাই দেখো এই চ্যাপ্টার থেকে অর্থাৎ আমি এই বইয়ের প্রায় 10টা পাতা পড়েছি, আরও আরও কয়েকটা পাতা পড়তে হবে। তাহলে আরও কয়েকটা পাতা পড়ার আগে কিন্তু আমাদের মনে হবে যে আর একটা ভিডিও করলেই ভালো হয়, এত বড় একটা লেন্দি ভিডিও আমাদের ধৈর্য থাকবে না। সেই জন্য আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো, টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম অর্থাৎ ধান, গম আর তন্তু জাতীয় ফসল আর কিছু শিল্প ফসল বা বাণিজ্যিক ফসল, এই বাণিজ্যিক ফসলগুলো যদি আমরা সঠিকভাবে উৎপাদন করতে পারি বা ধান উৎপাদন করতে পারি, গম প্রচুর উৎপাদন করতে পারি, তাহলে আমাদের দেশ কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। এবার দেখো এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা বাছাই কোশ্চেন বের করেছি। এই বাছাই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই কোশ্চেনগুলো যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পক্ষে তো ভীষণ গুরুত্বপূর্ণ। আর যারা টেনে পড়ো অর্থাৎ যাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা একদম কাছে, এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু ওই প্রশ্নগুলো খুব গুরুত্ব লাভ করবে। এবার আমি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করি। দেখো এখানে আমি বেশি না 10-15টা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো, আমি বোর্ডে লিখে দেবো এবং এই লেখার সাথে সাথে কিন্তু উত্তরটাও বলে দেবো। দেখো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো। 1 নম্বর হচ্ছে কয়েকটি উচ্চ ফলনশীল গমের নাম লেখো। তো কলমে একটু ডিস্টার্ব করছে, আমি একটু সরি এর জন্য। যে আমরা এই যে কোশ্চেনগুলো
কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। সেই কোশ্চেনগুলো হলো, 1 নম্বর কোশ্চেন হলো যে কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো। কয়েকটি, ক অন্তস্তয়িকার ক, কয়েকটি হস্যু চয় চয় উচ্চ ফলন, ফল ফলনশীল শীল গম, গম বীজের, জয় একার বীজের নাম লেখো। দেখো এই এই বীজগুলো হলো সোনালিকা। 1 নম্বর হচ্ছে সোনালিকা, সোনা লয়সী কয়েকার সোনালিকা। তারপরে দেখো আহ, কল্যাণ সোনা, কল্যাণ কলয় জফলা আকার ততনা কল্যাণ সোনা। তারপরে দেখো সোনারা, সোনারা। এই এই গম বীজগুলো ব্যবহার করে প্রচুর গম উৎপাদন করা হয়। 2 নম্বর দেখো, ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসল কোনটি? ভারতের ভয়াকার র তয়কার র, ভারতের দ্বিতীয়, দয় বয়সী তয় দীর্ঘী অন্তস্থ, দ্বিতীয় প্রধান ধয়াকার দন্তনা প্রধান খাদ্য, খায়াকার দশলা খাদ্য ফসল, পদন্তশালা ফসল ফসল কোনটি? কয়কা দন্তন্য টয়হসি, কোনটি? দেখো এর উত্তরটা হবে এই গম। এই গম হচ্ছে খাদ্য দ্বিতীয় ফসল, প্রধান ফসল। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে এই রামধনু বিপ্লব কি? অর্থাৎ এই রামধনু বিপ্লবটা কত সালে হয়েছিল? এই রামধনু একার রাম ধ ধনু বিপ্লব বয়সী পয়লয় বিপ্লব কবে, কবে ঘটে? দেখো এখানে সালটা হচ্ছে 2000 সাল, অর্থাৎ নতুন কৃষিনীতি। এটা হচ্ছে রামধনু বিপ্লব হচ্ছে নতুন, এর মানে হচ্ছে নতুন নতুন কৃষি কৃষি নীতি নীতি এই কৃষি নীতি 2000 সাল। দেখো এই 2000 সাল। এবার দেখো 4 নম্বর দেখো, রাগীর অপর নাম কি? 4 নম্বর রাগীর, রাকার গয়হস্যি রাগীর অপর, অপর অপর দন্তনায়কার নাম কি? এই রাগীর অপর নাম হলো মারুয়া, মারুয়া মায়াকার দৈর্ঘ্য উচ্চস্তয় আকার, মারুয়া। উত্তরগুলো আমি কিন্তু পাশে পাশে লিখে দিচ্ছি, সুবিধা হবে, খুঁজতে অসুবিধা হবে না। মিলেটের অপর নাম কি? মিলেট ময়হর্ষি লয়কার টয়কার, মিলেটের অপর, অপর অপর দন্তনায়কার নাম কি? মিলেটের অপর নাম হচ্ছে জোনার, দন্তনায়কার জোনার। তারপরে কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম মিলেট উৎপাদক দেশ কোনটি? 6 নম্বর, বিশ্বের বয়সী তালবস্বয় বায়িকারা, বিশ্বের শ্রেষ্ঠ অর্থাৎ বিশ্বের বৃহত্তম বাইরি হ তয় তয় বৃহত্তম মিলেট উৎপাদক দেশ কোনটি? ময়সী লয়কার মিলেট উৎপাদক হস্যু খন্দত উৎপয়াকার দ উৎপাদক দেশ কোনটি? কয়কার দন্তনা টাইসি, কোনটি? এর উত্তরটা হলো ভারতবর্ষ, একা র ভারতবর্ষ। 7 নম্বর দেখো, 7 নম্বর হচ্ছে মাথা পিছু চিনি ব্যবহারে ভারতের স্থান কততম? মাথা পিছু ময়াকার থয়াকার মাথা, পয়হস্যি 600 পিছু, চিনি চয়সী চিনি ব্যবহারের বয়জবেলা হয়াকার ব্যবহারে ভারতের তের স্থান স্থান কততম? দেখো প্রথম, এর উত্তরটা হচ্ছে প্রথম। এবার 8 নম্বর দেখো, 8 নম্বর কোশ্চেনটা হলো যে কার্পাসের বৈজ্ঞানিক নাম কি? কার্পাসের কয়াকার পয়রেপাকার দন্তস্বয় একার কার্পাসের বৈজ্ঞানিক আকার দন্ত নয়হস্যিক বৈজ্ঞানিক নাম কি? নাম কি? উত্তরটা হচ্ছে দেখো, উত্তরটা হচ্ছে গোসিপিয়াস, হ্যাঁ, হারভেসিয়াম, হ্যাঁ, গোসিপিয়াস গ দন্ত হস্যি গোসি পয়হস্যি অন্তস্তয়াকা দন্ত সব গোসিপিয়াস হারভেসিয়াম বয়রে বেকার হারবে দন্ত হস্যি অন্তস্তয়াকার হারভেসিয়াম
গসিপিয়া সার্ভিসিয়াম। ৯ নম্বর প্রশ্নতে দেখো যে কয়েকটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। কয়েকটি, ক উন্তস্ত একার ক, কয়েকটি উচ্চ, হস্যু চয়চা উচ্চ ফলন, ফল দন্ত ন ফলন, শীল তাহলে সাহিত্যিক শীল ধানের নাম লেখো। ধয়কার দন্ত নয়কার ধানের নাম, দন্ত নয়কার নাম, লয়কার খ লেখো। দেখো এটা হচ্ছে লিখবো আমরা রত্না জয়া পঙ্কজ। রত্না, র তয় দন্ত নয়কা রত্না, জয়া জয়া, রত্না জয়া পঙ্কজ, প উঙ্গই কয় বর্গের জ, পঙ্কজ। এই ধানগুলো কিন্তু, এই ধানের বীজগুলো কিন্তু খুবই উন্নত আর উচ্চ ফলনশীল। 10 নম্বর দেখো, 10 নম্বর হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদক দেশ কোনটি? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদক, বিশ্বের বয়সী তালুসয় বয়কার বিশ্বের দয় বয়সী তয় দীর্ঘী উত্তর দ্বিতীয় ধান, ধান সুখন্দতা বয়াকা দ কপাদক দেশ, দয়কার তালুসা দেশ কোনটি? কয়কার দন্ত ন টয়সে কোনটি? এটার উত্তর হবে ভারতবর্ষ। বয়াকার র তো ভারত, ব পেট্রোল শয়রে বর্ষ। 11 নম্বর দেখো, 11 নম্বর দেখো কোন ধান ভারতে সবচেয়ে বেশি চাষ করা হয়? কোন ধান? কয়কার দন্ত ন কোন, ধয়াকার দন্ত ন ধান ভারতে, ভয়াকার র তাইকার ভারতে বেশি চাষ করা হয়। জয়াকার পেটকাটা মধ্যে চাষ কর একার করা হ উদ্যস্ত হয়। দেখো এর উত্তরটা দেখো, আউশ আমন বোরো এই আমন ধানটাই আমাদের দেশে বেশি চাষ করা হয়। এর উত্তরটা হবে আমন ধান, আমন ধায়কা ধান, আমন ধান আমাদের দেশে বেশি চাষ করা হয়। এবার দেখো 13 নম্বর, 12 নম্বর দেখো, 12 নম্বর দেখো, ভারতের দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। ভারতের, ভয়াকার র তয়কার র, ভারতের দুটি তয়স্যু টয়সী দুটি তন্তু, ত দন্ত নয় তয়স তন্তু জাতীয় জায়গার তয় দীর্ঘী উদ্দেশ্য জাতীয়, ফ দন্ত স লয়কার র ফসলের নাম লেখো। লয়কার খ, লয়কার খ লেখো। এর উত্তরটা হবে পাট আর কার্পাস। কয়াকার ট পাট ও কয়াকার পয়রে পাকার দন্তস্ব কার্পাস। এবার দেখো 13 নম্বর দেখো, 13 নম্বর প্রশ্নটা হচ্ছে সোনালী পানীয় কোনটি? সোনালী পানীয় কোনটি? দন্তস্বয় ওকা দন্ত নয়াকার লয় দীর্ঘী, সোনালী পানীয় কয়াকার দন্ত নয় দীর্ঘী অন্তস্থ পানীয় কোনটি? কয়কার দন্ত ন টয়সী কোনটি? এর উত্তরটা হবে চা। অর্থাৎ চা, দেখো এই চাটা কিন্তু আমাদের সকলের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের চা অবশ্যই প্রয়োজন হয়, আর চায়ের উপকারও কিন্তু খুব বেশি। 13 নম্বর, 14 নম্বর দেখো, কোন ধানের চাষ ভারতে হয়? কোন ধানের চাষ, কোন রকম ধান? অর্থাৎ ধান তো অনেক রকম হয়, এই ধান রঙের মধ্যে দেখো কালো ধান, এই কালো রঙের ধানই কিন্তু বেশি চাষ করা হয়। কোন ধানের চাষ কোন ধানের চা ভারতে বেশি চাষ করা হয়? 14 নম্বর দেখো, কোন চায়ের, চায়কার অন্তস্থায়িকার চায়ের চাষ, চায়কার চাষ ভারতে, ভয়াকার র তাইকার ভারতে বেশি, ভয়াকার তাহলে সে বেশি, কর একার করা হয়। এই ভারতে অনেক রকমের চা চাষ করা হয়। এই চায়ের মধ্যে যে চাটা কালো চা, এটার উত্তর হচ্ছে কালো চা। এই কালো চা ভারতে বেশি পরিমাণে চাষ করা হয়। এবার 15 নম্বর লাস্ট কোশ্চেন দেখো, কয়েকটি উচ্চ ফলনশীল তুলা বীজের নাম লেখো। 14 নম্বর, 15 নম্বর, এটাই শেষ কোশ্চেন। কয়েকটি, ক অন্তস্তয়কার ক, কয়েকটি উচ্চ হস্যু চয় উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল তুলা বীজের নাম লেখো। তুলা বীজের নাম লেখো। তয়সু লাইকা তুলা বীজের বৈদিকী বর্গীকার বীজের নাম লেখো। নাম লয়কার খ লেখো। এর উত্তরটা দেখো হবে যে জোরহাট। উত্তরটা হচ্ছে বর্গ জয় হস্যু র হয়াকার দ, জোরহাট, জোরহাট, হ্যাঁ জোরহাট। আরেকটা হচ্ছে নর্মদা, হ্যাঁ নর্মদা,
বিক্রম, হ্যাঁ বিক্রম, নর্মদা দন্ত ন ময়রে আকার, তাকে নর্মদা বিক্রম ঐশী করফলা বিক্রম, এই নর্মদা বিক্রম, এই জোরহাট, জোরহাট, হ্যাঁ বিকাল, জোরহাট বিকাল, আর হচ্ছে নর্মদা, নর্মদা বিক্রম। এই ধানগুলো এই তুলা বীজগুলো আমাদের দেশে প্রচুর চাষ করা হয়। এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম এই কারণের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, আর যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই প্রশ্নগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। পরের ভিডিও অর্থাৎ আর একটা পার্ট এই ভারত চ্যাপ্টার থেকে হবে, এর পরের চ্যাপ্টার পার্টটা কিন্তু 6 নম্বর পার্ট, তারপরেই এটা শেষ হয়ে যাবে আশা করছি। তাই আমি আজকের এই পার্টটা তোমাদের সামনে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কী ধরনের কোশ্চেন তোমরা চাইছো সেটাও তোমরা কিন্তু জানাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।